নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গপ্পখোরের পর্দায়। আপনাদের মধ্যে থেকে অনেকেই বারবার কমেন্ট করেন একটু ভিন্ন স্বাদের ভৌতিক গল্প হয়ে যাক। তাই আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমাদের আজকের চ্যানেলের এই বিশেষ নিবেদন, লেখিকা পারমিতা নন্দীর কলমে রাত নামলেই ওরা ফিরে আসে। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম কিন্তু আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজও গল্পের মধ্যে থেকে থাকবে আপনার জন্য একটি প্রশ্ন, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে হাড় কাঁপানো ভয়ের গল্প, রাত নামলেই ওরা ফিরে আসে। সালটা 1982। কলকাতার বুকে তখন লোডশেডিংয়ের রাজত্ব। সন্ধে নামলেই শহরের অর্ধেকটা ডুবে যায় অন্ধকারে, আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে যেন জেগে ওঠে পুরনো বাড়িগুলোর গোপন দীর্ঘশ্বাস। সুবীর যে বাড়িটা ভাড়া নিয়েছে সেটা উত্তর কলকাতার আহিরিটোলার এক এঁদো গলিতে। গলিটা এতটাই সরু যে রিকশা ঢুকলে পথচারীকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয়। বাড়িটা দেখলেই বোঝা যায় এর যৌবন ফুরিয়েছে বহুকাল আগে। নোনা ধরা দেওয়াল, খসে পড়া পলেস্তারা আর স্যাঁতস্যাঁতে মেঝের গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করে আছে বাড়িটাকে। বাড়িওয়ালা নামমাত্র ভাড়ায় একতলার ঘরটা ছেড়ে দিয়েছেন, যা সুবীরের মতো সদ্য চাকরি পাওয়া যুবকের কাছে ছিল হাতে চাঁদ পাওয়ার মতো। কিন্তু তখন সে ঘুণাক্ষরেও টের পায়নি এই সস্তা ভাড়ার পেছনে লুকিয়ে আছে এক চড়া মূল্য। রবিবার সকাল। সুবীরের হাতে আজ ছুটির মেজাজ। ঘরটা বড্ড অপরিচ্ছন্ন হয়েছিল, তাই নিজেই চুন আর নীল নিয়ে লেগে পড়েছিল দেওয়াল রাঙাতে। পুরনো কড়ি কাঠের ছাদ অনেক উঁচুতে, মই বেয়ে উঠে সাবধানে বুরুশ চালাচ্ছিল সুবীর। জানলা দিয়ে আসা রোদের ফালি ধূলিকণায় মেখে এক মায়াবী আলো তৈরি করেছে ঘরে। হঠাৎ সুবীরের হাতটা থমকে গেল। বেডরুমের ঠিক উত্তর পশ্চিম কোণটায় সিলিংয়ের গা ঘেঁষে একটা অদ্ভুত দাগ, কালচে লাল রঙের, অনেকটা জমাট বাঁধা রক্তের মতো, আবার মরিচা ধরা লোহার মতো মনে হয়। দাগটা খুব একটা বড় নয়, একটা মানুষের হাতের তালুর সমান। কিন্তু যেটা সুবীরের অস্বস্তির কারণ হলো তা হলো দাগটার প্রকৃতি। ওটা শুকনো নয়, কেমন যেন চটচটে, জ্যান্ত। ওপর তলায় নিশ্চয়ই জল চুইয়ে পড়ছে, বিড় বিড় করে নিজেকেই সান্ত্বনা দিল সুবীর। বিরক্তি নিয়ে বুরুষটা বালতিতে ডুবিয়ে একদলা চুন তুলে লেপে দিল দাগটার উপর। একবার নয়, 2-3 বার পোঁচ দিয়ে দাগটাকে সাদা রঙের আস্তরণে ঢেকে দিয়ে তবেই শান্তি পেল সে। সারা দিনের খাটুনিতে শরীরটা ভেঙে আসছিল। রাত্রে হ্যারিকেনের আলোয় সামান্য কিছু খেয়েই শুয়ে পড়ল সুবীর। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক আর দূরের ট্রাম লাইনের ক্ষীণ আওয়াজ ছাড়া আর কিছুই নেই। ঘুমের ঘোরে সুবীরের মনে হলো ঘরের বাতাসে যেন একটা ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে। পুরনো আলমারি আর তামার পয়সার মিশ্রিত গন্ধ।
পরদিন সকালে ঘুম ভাঙল জানালা দিয়ে আসা কড়া রোদে। আর মোড়া ভেঙে চোখ মেলতেই সুবীরের দৃষ্টি স্বাভাবিকভাবেই চলে গেল সিলিংয়ের দিকে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সেই দাগটা, সেই একই কালচে লাল চটচটে দাগ। কিন্তু ভয়টা সেখানে নয়। গতকাল সুবীর যেখানে চুনকাম করে দাগটা ঢেকে দিয়েছিল সেই জায়গাটা এখন ধবধবে সাদা। দাগটা সেখানে আর নেই, দাগটা সরে এসেছে। গতকালের অবস্থান থেকে অন্তত 1 হাত সরে এসেছে। এখন সেটা অবস্থান করছে ঠিক সুবীরের বিছানার সোজাসুজি মাথার উপরে। সুবীর বিছানা থেকে ধড়মড় করে উঠে বসল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। দেওয়ালের দাগ কি কখনো সরে, নাকি এটা তার মনের ভুল? কিন্তু গতকালের চুনের প্রলেপ তো আর মিথ্যে বলছে না। অস্বস্তি আর আতঙ্কের এক হিম শীতল স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সে ঘর থেকে বেরিয়ে এলো এক প্রকার পালিয়ে। পাশের বাড়ির বাইরের রকে বসে খবরের কাগজ পড়ছিলেন অমলদা। সুবীরের ফ্যাকাশে মুখ দেখে তিনি জিজ্ঞেস করলেন, আরে কি হয় সুবীর বাবু, শরীর টরীর খারাপ নাকি? সুবীর ইতস্তত করে ঘটনাটা খুলে বলল। তবে দাগটা সরে এসেছে এই অংশটা বাদ দিল, পাছে অমলদা তাকে পাগল ভাবেন। সে শুধু বলল, দাদা, আমার ঘরের সিলিংয়ে জল চুইয়ে পড়ছে। উপরের তলায় কি কেউ থাকে? বা জলের ট্যাঙ্ক লিক করছে নাকি? অমলদা চশমাটা নাকের ডগায় নামিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আরে ওটা তো গত 10 বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। ও বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকে ওধারে কেউ পা মারায় না। জলের লাইন তো কবেই কেটে দেওয়া হয়েছে। সুবীরের গলার কাছে দলা পাকিয়ে এলো ভয়। কেউ থাকে না? আরে না না, চাবি তো বাড়িওয়ালার কাছেও নেই, ট্রাস্টি বোর্ডের কাছে আছে। কেন বলো তো? সুবীর কোনো ক্রমে, না না, এমনি বলে ঘরে ফিরে এলো। কিন্তু তার মনের ভেতরের ঝড়টা তখন তুঙ্গে। কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত দ্বন্দ্বে সুবীর সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। কাঠের সিঁড়িগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দে প্রতিবাদ জানালো। দোতলার দরজাটার সামনে দাঁড়িয়ে সুবীরের গা শিউরে উঠল। দরজায় ঝুলছে এক বিশাল মরচে ধরা তালা। ধুলোর আস্তরণ আর মাকড়সার জালের বহর দেখে বোঝা যায় সত্যি বহু বছর এ দরজা খোলেনি। দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করল সে, কিন্তু অন্ধকারের ঘনত্ব এত বেশি যে কিছুই দেখা গেল না। শুধু নাকে এলো সেই একই ভ্যাপসা তামাটে গন্ধ, যা সে গত রাতে তার ঘরে পেয়েছিল। নিচে নেমে এসে সুবীর আবার নিজের ঘরে ঢুকল। ভয়ে ভয়ে তাকালো সিলিংয়ের দিকে। সুবীরের মনে হলো দাগটা কি সকালের চেয়েও আরেকটু বড় হয়েছে, নাকি আরো একটু নিচে নেমে এসেছে। ভালো করে লক্ষ্য করতেই সুবীরের হাত পা ঠান্ডা হয়ে এলো। এটা কোনো সাধারণ ড্যাম্প বা জলের দাগ নয়। জলের দাগ হলে তা ছড়িয়ে পড়ত, চারপাশে একটা হালকা বর্ডার তৈরি করত, কিন্তু এটার কিনারাগুলো সুনির্দিষ্ট। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো দাগটা বৃদ্ধি পাচ্ছে না, ওটা মুভ করছে। অ্যামিবার মতো নিজের শরীরটাকে সংকুচিত ও প্রসারিত করে ওটা সিলিং বেয়ে এগিয়ে আসছে, এবং তার গন্তব্য সুনির্দিষ্ট। সুবীরের বালিশের ঠিক উপরে সিলিংয়ের সেই বিন্দুটি,
যার নিচে সে প্রতি রাতে মাথা রাখে। বাইরে মেঘ করেছে, ঘরের ভেতরটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে। সুবীর অনুভব করল সে এই ঘরে একা নয়। তার মাথার ঠিক উপরে পুরনো কড়ি কাঠের আড়ালে এক আদিম অস্তিত্ব ধীরে ধীরে জেগে উঠছে, আর তার দৃষ্টি এখন শুধুই সুবীরের দিকে। ফাগুনের রাত। দিনের বেলা বসন্তের মনোরম বাতাস থাকলেও মাঝরাতে কলকাতার এই পুরনো গলিগুলোতে বাতাস কেমন যেন ভারী হয়ে ওঠে। জানলার ওপাশে মাঝে মাঝে দমকা হাওয়ায় শুকনো পাতা ওড়ার খসখস শব্দ, আর দূর থেকে ভেসে আসা নাম না জানা নিশাচর পাখির ডাক। এসব ছাড়া পৃথিবী যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সুবীরের ঘুমটা পাতলাই ছিল। নতুন জায়গা, তার উপর মনের ভেতর জমে থাকা সেই অহেতুক আতঙ্ক। ঘুমের মধ্যেও সে যেন অস্বস্তি বোধ করছিল। হঠাৎ এক অদ্ভুত শব্দে তার তন্দ্রা কেটে গেল। টুপ টুপ করে একটা শব্দ হচ্ছে। শব্দটা খুব একটা জোরালো নয়, কিন্তু নিস্তব্ধ রাতে তা যেন হাতুড়ির ঘায়ে কানের পর্দায় বাজছে। ঠিক যেন কল ঠিকমতো বন্ধ না করলে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ। কিন্তু ঘরের ভেতর তো কোনো জলের কল নেই। সুবীর ধড়মড় করে উঠে বসল। বুকটা ধকধক করছে। অন্ধকার ঘর। অভ্যাসবশত হাতটা বাড়িয়েই সে দেওয়ালের সুইচ বোর্ডের দিকে হাত এড়াল। খটখট করে কয়েকবার সুইচ টিপলেও আলো জ্বলল না। লোডশেডিং। এই ৮০ সালের কলকাতায় এ কোনো নতুন ঘটনা নয়, কিন্তু আজকের এই অন্ধকার যেন স্বাভাবিক নয়। এই অন্ধকার যেন তরল আলকাতরার মতো ঘন, যা গিলে খেতে চাইছে সুবীরকে। বালিশের নিচ থেকে কাঁপা কাঁপা হাতে সেই আমলের ভারী স্টিলের টর্চটা বের করল সে। সুইচ টিপতেই হলদেটে আলোর একটা সরু রেখা অন্ধকারের বুক চিরে সোজা গিয়ে পড়ল সিলিংয়ে। আর সেই আলোয় যা দৃশ্য ভেসে উঠল তাতে সুবীরের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। শুধু একটা গোঙানি আটকে রইল শ্বাসনালীতে। সেই কালচে লাল দাগটা আর দেওয়ালের গায়ে লেপ্টে নেই। সেটা আর চ্যাপ্টা বা দ্বিমাত্রিক কোনো চিত্র নয়। ওটা ফুলে উঠেছে। সিলিংয়ের পলেস্তারা ভেদ করে ওটা ঝুলে পড়েছে নিচের দিকে। দেখতে অনেকটা বিশাল এক বুনো মৌচাকের মতো, কিংবা কসাইখানায় ঝুলে থাকা সদ্য কাটা মাংসপিণ্ডের মতো। টর্চের আলোয় ওটাকে চকচকে পিচ্ছিল মনে হচ্ছে। সেই দুলতে থাকা মাংসপিণ্ড থেকে চুইয়ে পড়ছে গাঢ় কালচে লাল রঙের এক ধরনের তরল। ঠিক সেই মুহূর্তেই এক ফোঁটা তরল সুবীরের অনাবৃত্ত কাঁধের ওপর এসে পড়ল। চমকে উঠল সে। হাত দিয়ে স্পর্শ করতেই আঙুলে লাগলো এক চটচটে আঠালো পদার্থ। নাকে এলো এক তীব্র কটু গন্ধ, অনেকটা বাসি রক্ত আর পচা পুকুরের পাঁকের মিশ্রণ। আতঙ্কে সুবীরের সারা শরীর ঘিন ঘিন করে উঠল। সে পাগলের মতো হাতটা মুছতে চাইল চাদরে, কিন্তু ওই আঠালো ভাবটা কিছুতেই যাচ্ছে না। যেন চামড়ার সাথে মিশে যেতে চাইছে ওটা। ভয়ে এবার আতঙ্কে পরিণত হলো। আর এক মুহূর্ত এই ঘরে থাকা সম্ভব নয়। সুবীর টর্চটা হাতে নিয়েই দরজার দিকে ছুটল।
ছিটকিনিটা নামিয়ে দিয়ে দরজার পাল্লাটা ধরে সজোরে টান দিল, কিন্তু দরজা নড়ল না। পুরনো কাঠের দরজা। বাড়িওয়ালা বলেছিল বটে বর্ষাকালে দরজা একটু ফুলে যায়, কিন্তু এখন তো বসন্তকাল, তবে কেন? সুবীর সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, টানাটানি করল, কিন্তু দরজাটা যেন পাথরের দেওয়ালের মতো অনড় হয়ে আছে। কাঠের ফ্রেমের সাথে পাল্লাটা এমনভাবে জ্যাম হয়ে গেছে যেন কেউ উপাস থেকে শত হস্ত দিয়ে চেপে ধরে আছে। সুবীর হাঁপাচ্ছে। দরজার উপর পিঠ ঠেকিয়ে সে আবার টর্চটা তাক করল উপরের দিকে, আর তখনই তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক হিম শীতল স্রোত। সেই ঝুলন্ত মাংসপিণ্ডটা আর নিছক কোনো মাংসের দলা নয়, ওটা ওটা বদলাচ্ছে খুব ধীর গতিতে, কিন্তু স্পষ্টভাবে ওটা আকার নিচ্ছে। অনেকটা কুমোর যেমন করে মাটির তাল থেকে পুতুল গড়ে, ঠিক তেমনি অদৃশ্য কোনো কারিগর যেন ওই মাংসপিণ্ডটাকে দুমড়ে মুচড়ে একটা আকৃতি দিচ্ছে। প্রথমে একটা গোলাকার মুন্ডু, তারপর কুঁকড়ে থাকা দুটো হাত, যেন দেওয়ালের ওপাশ থেকে ওই ইট কাঠ সুরকির কঠিন আস্তরণ ভেদ করে কেউ একজন প্রবল আক্রোশে এই পৃথিবীতে জন্ম নিতে চাইছে। সিলিংয়ের চামড়া ছিঁড়ে বেরিয়ে আসছে এক গদাকার ব্রুম। সুবীর নড়তে পারছে না, তার পা দুটো যেন মেঝের সাথে গেঁথে গেছে। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই বিভৎস রূপান্তরের দিকে। হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেঙে একটা নতুন শব্দ শোনা গেল। একটা ঘ্যাস ঘ্যাসে ভেজা ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ, যেন বহু দিনের পুরনো কোনো হাঁপানি রোগীর বুকের ভেতর থেকে উঠে আসছে সেই শব্দটা। ওই ঝুলন্ত অবয়বটা শ্বাস নিচ্ছে। টর্চের আলোয় দেখা গেল ওটার বুকটা ওঠানামা করছে, আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ওই শ্বাসের ছন্দটা এলোমেলো নয়। সুবীর নিজের বুকের ভেতরে হৃৎপিণ্ডের যে পাগলা ঘোড়ার দৌড় সেটা স্পষ্ট অনুভব করছে। ওই পিণ্ডটার স্পন্দন ঠিক তার সাথে তাল মেলাচ্ছে। সুবীরের বুকের ধুকধুক শব্দ আর সেই সিলিংয়ের ঘ্যাস ঘ্যাসের শব্দ মিলে এক ভয়ানক শব্দ তৈরি করেছে। সুবীরের হৃৎস্পন্দন যত দ্রুত হচ্ছে, ওটার শ্বাসের গতিও তত বাড়ছে। যেন ওটা কোনো আলাদা সত্তা নয়, সুবীরেরই ভয়ের প্রতিচ্ছবি, যা মূর্ত হয়ে উঠেছে ওই ছাদের ওপাশে। ওটা সুবীরের নাম ধরে ডাকছে না, কিন্তু ওই শব্দের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সে এসেছে, শুধু সুবীরের জন্যই এসেছে। অন্ধকার ঘর, বাইরে বসন্তের উদাস হাওয়া, আর ভেতরে এক আদিম বিভীষিকা ধীরে ধীরে ডানা মেলছে। সুবীর বুঝতে পারল সে এক মরণ ফাঁদে আটকা পড়েছে, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। এর আছে কেবল এক আদিম সর্বগ্রাসী ক্ষুধা। হঠাৎ ছাদের কড়িকাঠ থেকে একটা বিকট শব্দ হল। ধুম করে যেন এক বস্তা পচা মাংস উপর থেকে আছড়ে পড়ল মেঝের উপর। সুবীর নিজের অজান্তেই ছিটকে সরে গেল দেওয়ালের কোণে। টর্চের আলোটা কেঁপে কেঁপে পড়ল মেঝের মাঝখানে। সেই পিণ্ডটা মাটিতে পড়ে থলথল করছে। ওটা এখন আর কোনো কিছুর আকৃতি ধরতে পারছে না, বরং ছড়িয়ে পড়ছে। টর্চের আলোয় সুবীর দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। ওটা কোনো নিরেট মাংসপিণ্ড নয়, ওটা তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি সরু সরু সুতোর মতো শিকড় দিয়ে। হলদেটে চটচটে সেই তন্তুগুলো
একে অপরের সাথে জড়িয়ে কিলবিল করছে। জিনিসটা এক মুহূর্ত স্থির থাকল, যেন যেন আঘাতটা সামলে নিচ্ছে। আর তারপর মেঝের উপর হামাগুড়ি দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করলো সুবীরের দিকে। কোনো পা নেই, কোনো হাত নেই, শুধু ওই অসংখ্য তন্তুর সঞ্চালনে ওটা সাপের মতো পিছলে আসছে। ওটা শরীর থেকে বেরোনো সেই আঠালো লালা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে এক বীভৎস দাগ তৈরি করছে। সুবীর জানে দরজায় ধাক্কা দিয়ে লাভ নেই, পালানোর পথ বন্ধ। তার চোখ পড়ল ঘরের কোণে রাখা ইজেলটার ওপর। সপ্তাহান্তের ছুটিতে ছবি আঁকার শখ তার বহুদিনের। ইজেলের পাশেই ছোট একটা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে রং, তুলি আর একটা কাঁচের বোতল, তার বিন তেল। মস্তিষ্ক কাজ করার আগে শরীর কাজ করে বসল। সুবীর এক লাফে টেবিলটার কাছে পৌঁছে খপ করে তুলে নিল বোতলটা। চিপি খোলার সময় নেই, সে সজোরে বোতলটা ছুঁড়ে মারল এগিয়ে আসা ওই জীবন্ত স্তূপটার ওপর। তারপর ঝনঝন করে একটা শব্দ হলো। কাঁচের বোতল ভেঙে তার পিন তেল ছড়িয়ে পড়ল ওই পিণ্ডটার সারা শরীরে। তীব্র রাসায়নিক গন্ধে ভরে গেল ঘরটা। পিণ্ডটা থমকে গেল, যেন যেন এই অচেনা তরল তাকে বিভ্রান্ত করেছে। সুবীর পকেট থেকে দেশলাইটা বের করল। হাত কাঁপছে, ঘামে ভিজে গেছে দেশলাইয়ের বারুদ। প্রথম কাঠিটা জ্বলল না, দ্বিতীয়টা খস করে জ্বলে উঠল হলুদ শিখা। সুবীর ছুঁড়ে দিল সেটা। মুহূর্তের মধ্যেই ভস করে শব্দ হয়ে আগুন ধরে গেল। তার বিন তেল দাহ্য, আগুন ছড়িয়ে পড়ল বিদ্যুৎ বেগে। আর তখনই সুবীরের কানে এলো সেই আওয়াজ যা সে মৃত্যু ভুলতে পারবে না। আগুন লাগার সাথে সাথে ওই পিণ্ডটা থেকে একটা পৈশাচিক গগন বিদারের চিৎকার বেরিয়ে এলো, যেন কোনো মানুষ পড়লে যেমন আওয়াজ হয়, চামড়া ফাটলে, চর্বি গললে আর ফুসফুসের বাতাস বেরিয়ে আসলে যেমন আর্তনাদ শোনা যায়, ঠিক তেমনই কিন্তু এক পৈশাচিক মিশ্রণ রয়েছে সেই শব্দে। মনে হলো নরকের দরজা খুলে গেছে এই ছোট্ট ঘরে। ওই লক্ষ লক্ষ তন্তু আগুনের তাপে কুঁকড়ে যাচ্ছে, আর তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে বাতাসের শীষ, যা মিলে মিশে তৈরি করেছে এক দীর্ঘ আর্তনাদ। সুবীর দুই কানে হাত দিয়ে বসে পড়ল মেঝের উপর। ধোঁয়া, পোড়া গন্ধ আর সেই চিৎকারে তার চেতনা তখন লোপ পাওয়ার জোগাড়। ঘটনার 7 দিন পর লালবাজারের ফরেন্সিক বিভাগের এক ঠান্ডা নির্জন ঘরে বসে আছে সুবীর। গায়ে এখনো ব্যান্ডেজ। আগুনের তাপে হাতে ফোস্কা পড়েছিল, কিন্তু শরীরের ক্ষতের চেয়ে মনের ক্ষত অনেক গভীর। দরজা ঠেলে ঢুকলেন ডক্টর সলিল চৌধুরী, ফরেন্সিক সায়েন্সের নামকরা লোক। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা ফাইল। তিনি সুবীরের উল্টো দিকের চেয়ারটা টেনে বসলেন। তা সুবীর বাবু, ডক্টর চৌধুরী চশমাটা খুলে টেবিলে রাখলেন। পুলিশ কেসটা ক্লোজ করে দিচ্ছে, অ্যাক্সিডেন্টাল ফায়ার হিসেবে দেখানো হবে। কিন্তু আপনি সেদিন যা দেখেছেন তার একটা ব্যাখ্যা আপনার পাওনা। সুবীর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, তার গলায় স্বর ফুটল না। ডক্টর চৌধুরী ফাইল থেকে কয়েকটা মাইক্রোস্কোপিক ছবি বের করলেন। আপনি যা দেখেছিলেন ওটা কোনো ভূত ছিল না, ওটা ছিল বিজ্ঞান।
প্রকৃতির এক অদ্ভুত এবং বিরল খামখেয়ালিপনা। সুবীর বিড়বিড় করে বলল, মাংস মানুষের মতো? না, ডক্টর চৌধুরী মাথা নাড়লেন। ওটা মানুষ ছিল না। আমরা ওই দগ্ধ অবশেষ পরীক্ষা করেছি। ওটা ছিল এক ধরনের স্লাইম মোল্ড। বৈজ্ঞানিক নাম ফিজেরাম পলিসেফেলাম। এদের একটি অত্যন্ত বিরল এবং মিউটেটেড প্রজাতি। সুবীর অবাক হয়ে তাকাল। মানে ছত্রাক? না, ঠিক ছত্রাক নয়, এককোষী জীব। কিন্তু এরা যখন কলোনি তৈরি করে তখন এরা এক হয়ে কাজ করে। এদের মস্তিষ্ক নেই, কিন্তু এদের বুদ্ধি আছে। এরা মেজ বা গোলক ধাঁধা সলভ করতে পারে, খাবার খুঁজতে পারে। ডক্টর চৌধুরী একটু থামলেন, তারপর আসল সত্যটা বললেন। আমরা উপরের তলার তালা ভেঙেছিলাম। ওখানে মেঝের উপর একটা কঙ্কাল পাওয়া গেছে। সম্ভবত কোনো ভব ঘুরে বছর কয়েক আগে লুকিয়ে ঢুকেছিল আর বেরোতে পারেনি, ওখানেই মারা যায়। সুবীরের মেরুদণ্ড দিয়ে আবার সেই ঠান্ডা স্রোত নেমে গেল। এই স্লাইম মোল্ডটা ওই মৃতদেহের ওপর জন্মেছিল। বছরের পর বছর ধরে ওটা ওই মৃতদেহকে গ্রাস করেছে। ওর প্রতিটি হাড়, প্রতিটি খাঁজের ওপর দিয়ে বেড়েছে। স্লাইম মোল্ডের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সেলুলার মেমোরি বা কোষগত স্মৃতি। ওটা যে আধারে বাড়ে তার আকৃতিটা মনে রাখে। তার মানে? সুবীরের গলা দিয়ে আওয়াজ বের হতে চাইল না। হ্যাঁ, আপনি সিলিংয়ে যেটা ঝুলতে দেখেছিলেন সেটা আসলে ওপরের তলার সেই মৃত মানুষটারই এক জৈব ছাঁচ। মোল্ডটা ওপরের মেঝের ফাটল দিয়ে নেমে নিচে আসছিল। কিন্তু ওটা আমার দিকে আসছিল কেন? ওটা কি আমায় চিনত? ডক্টর চৌধুরী ম্লান হাসলেন। না না রবির বাবু, ওটা আপনাকে চিনত না। ওটা আপনাকে খাবার হিসেবে চিনেছিল। স্লাইম মোল্ড হিট এবং আর্দ্রতার প্রতি আকৃষ্ট হয়। আপনি ঘরে ঢোকার পর আপনার শরীরের তাপমাত্রা আর আপনার নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড ওই ওপরের তলা থেকে ওটা অনুভব করেছিল। সুবীর চোখ বন্ধ করল। সেই গ্যাস গ্যাস শব্দটা কানে বাজছে। ওটা নিঃশ্বাস ছিল না, ওটা ছিল জীবন্ত কলোনির প্রসারণ আর সংকোচনের শব্দ। ডক্টর চৌধুরী ফাইলটা বন্ধ করলেন। ভূতের ভয় পাওয়া সহজ ছবির বাবু, কিন্তু প্রকৃতি যখন তার নিয়ম ভেঙে ক্ষুধার্ত হয়ে ওঠে, তার চেয়ে বড় হরর স্টোরি আর কিছু হয় না। সুবীর জানালা দিয়ে বাইরে তাকালো। কলকাতার রাস্তায় ব্যস্ত মানুষের ঢল। রোদ ঝলমল করছে, কিন্তু সুবীর জানে এই আলো, এই বাস্তবতা সবকিছুর আড়ালে কোনো এক অন্ধকার স্যাঁতস্যাঁতে কোণে হয়তো এখনো অপেক্ষা করে আছে এক আদিম ক্ষুধা, নিঃশব্দে, নিরাকারে। শুনলেন লেখিকা পারমিতা নন্দী বিরচিত কাহিনী রাত নামলেই ওরা ফিরে আসে। আপনারা যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শুনতে। আর প্রত্যেকবারের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকলে বলুন তো, আমাদের আজকের গল্পে সুবীরবাবু তার ঘরের ভেতরটা রং করার জন্য কী রং ব্যবহার করেছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন পূজা সিংহ, অর্পণ পাত্র, মোহনা সরকার, রাধা রানী, সোহেল রানা, সৌমেন দে, রাজু খান, গোকু, দীপ সাঁতরা, শেখ সাহারুল, দীপ রয়, মনীষা হালদার, অঞ্জলি, প্রসেনজিৎ, অয়ন, নন্দিনী দাস, মনোয়ার মল্লিক, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, প্রীতম মুখার্জি, দীপু বিশ্বাস, আজিজ মণ্ডল, রশিদুল, ঈশানী বিশ্বাস, রিনা বাছার, আবু বাক্কার, নিবেদিতা ব্যানার্জি, মৌসুমী মান্না, অনিক মান্না, অসীম চক্রবর্তী, পার্থ বসু, পুরবী মণ্ডল, বর্ণালী গিরি, প্রসেনজিৎ, শ্রীকান্ত মায়েতি, কুন্তল মান্না, বিশ্বজিৎ বিশ্বাস, বিজয়, প্রিয়াঙ্কা মণ্ডল এবং রাহুল বিশ্বাস। এছাড়াও অনেকে কমেন্ট করেছেন তারা লিখেছিলেন 50,000 টাকা, কিন্তু গত এপিসোডের প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 40,000 টাকা। শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরই নাম ঘোষণা করা হলো। অবশ্যই আজকের গল্পে সঠিক উত্তর লিখে আপনার নামের সঙ্গে সেটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হবে একটা রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।